হ্যাঁ নিশ্চয়ই। আপনাকে ছাড়া নোটিশ দেবে না বলছে। আরে আপনারা শুনলে তো ওরা ঢুকবে। আসতে দিন না। এনাকে আসতে দিন, আসতে দিন, ওনাকে আসতে দিন। কি বলবেন? আপনার বাড়িতে প্লিজ ওনাকে আসতে দিন আগে। গেটটা খুলতে দেন। গেটটা তো খুলতে দে। আরে দাঁড়া। আরে তোরা যেতে দে রে ভাই। দাদা যান, দাদা যান। বাইরে রয়েছে একেবারে। চলো এইদিকে যেতে বলছো। দাঁড়িয়ে রয়েছে। অভিষেক আপনার বাড়িতে সিআইডি যেতে দে ওনাকে। ওইদিকে যেতে বলছো। আরে দাঁড়াও। আচ্ছা কোন মুখে যাবে সেটা বল আমাকে। ছবি কোটে দে। ছবি কোটে দে রে ভাই। उधर से किसी को घुसने আস্তে মেয়েরা আছে। আস্তে 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 মেয়েরা আছে। আস্তে প্লিজ। আরে একটু পেছিয়ে ইয়ে করুন না আপনারা। তাহলে তো দেখতে সরিয়ে দেবো। ঠিক আছে। এক সেকেন্ড, ধাক্কা ধাক্কি বন্ধু বলুন আপনাদের কি প্রশ্ন আছে। না ওরা একটা নোটিশ দিতে এসছে, নোটিশ দিয়েছে, সেটা হ্যান্ড ডেলিভার্ড করতে হতো বলে ওরা অন্য কারোর কাছে দেয়নি। এখন প্রথমত ওদের কাছে বোধহয় ভুল তথ্য ছিল। ওরা জানেন আমি কোথায় থাকি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে, সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হয়, আমি কাউকে দোষ দেবো না। তারা একটা নোটিশ নিয়ে এসছে, আমি নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখনো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। আপনাদের কোনো প্রশ্ন আছে? হাইকোর্টে তো আপনি আগে রক্ষা কবচ নিয়েছেন, এটার জন্য কি আপনি আবার হাইকোর্টে মুভ করবেন যদি দরকার হয়? আমি নোটিশটা পড়িনি এখন, আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। আজকেই আপনার ঘোষণা বিভিন্ন জায়গায় আপনি যাওয়ার কথা, আজকেই এই না, সে তো রাজনৈতিক, এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে না। আমি নিশ্চিতভাবে যাব। আমার পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। আমি বেলেঘাটাতেও গেছিলাম সকালে এবং আমার বিকেলে সোনারপুরে যাওয়ার কথা রয়েছে। যদিও ওখানে ওরা একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং যারা এলাকায় যারা ভিকটিম ফ্যামিলি তাদেরকেও বিভিন্নভাবে শাসানো হয়েছে। আমি বেলেঘাটাও বিশ্বজিৎ পটনায়কের পরিবারের সাথে দেখা করলাম, ওদেরকেও যেভাবে ভয় দেখানো হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। আমি যখন বেলেঘাটার পার্টি অফিসে ওদের সাথে মিট করি, ওই সময়টাতে ওদের বাড়িতে গিয়ে বিজেপির কিছু লোকেরা ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং পুলিশ নীরব দর্শক, তাদেরও চাকরি বাঁচাতে হবে, সুতরাং কিছু করার নেই।
কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে নয়। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি, এবং গতকাল আমরা হাইকোর্টেও মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই 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 অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না। যাদের মাথার উপর 2, 3, 4 করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4 করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি নিয়ে, দুর্নীতি রোধ করা নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়নি। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে? মানুষ বোকা নয়। যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতায় এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে, এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। তখন তো উনি তৃণমূলে ছিলেন, এটা উনি দাবি করেন যে তখন উনি তৃণমূলে ছিলেন, যখন হ্যাঁ, এই টাকা নিতে দেখা গিয়েছে। হ্যাঁ, তো ছিলেন, কিন্তু তৃণমূল কি নিতে বলেছে? তাহলে যখন তৃণমূলে ছিলেন তখন এই কথাটা বললেন না কেন? তৃণমূল কি তাকে টাকা নিতে বলেছে? তাহলে তিনি পার্টি অফিসে বসে নিতেন, তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018-19 যখন নারদ কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি বলেননি। আজকে বিজেপিতে গিয়ে বলছেন কেন? बता दिया ना भैया, कुछ नहीं। उनको एक नोटिस देना था, वो नोटिस मुझे खुद रिसीव करना था, इसलिए वेट कर रहे थे। वो दूसरा जगह गलती से चले गए थे, वो उनको पता नहीं है मैं कहाँ रहता हूँ। तो मैंने आप लोगों के द्वारा ये बोला कि किसी को अगर नोटिस देना है तो मैं यहाँ हूँ, वो आ जाए और नोटिस दे दे। দেখুন, আমি নোটিশ পড়িনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরায় রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পড়ে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। বিগত দিনেও আমাকে যখন ইডি সিবিআই ডেকেছিল, আমি তো কোথাও পালিয়ে যাইনি। আমি তো ঘাট বাঁচাতে অন্য রাজনৈতিক দলের সাথে যাইনি। দিল্লির কাছে মাথা নত করার আগে আমাদের মৃত্যু ভালো। আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? আমি অমিত শাহর বিরুদ্ধে কথা বলেছি। অমিত শাহ যখন বলছে যে উল্টা করকে লটকা দেগা, তখন থানা এফআইআর নেয় না। যখন বিজেপির বিধায়করা বলে 6 ফুট গর্ত করে পুঁতে দেবো, তখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তখন সব চুপ। যখন বিজেপির বিধায়করা বলে যে চামড়া গুটিয়ে দেবো, অমুক করে দেবো, তাই করে দেবো, রোগড়ে দেবো, এমুক করবো, তাই করব, তখন কোনো ব্যবস্থা হয় না। আপনি থানায় যান, এফআইআর নেবে না। না, আমি রিপ্লাই আমার থেকে শুনুন। কেএমসি একটা নোটিশ দিয়েছে যে আপনার বাড়িতে ডিভিয়েশন আছে, এবং আমাকে যে নোটিশটা দিয়েছিল ওখানে লেখা রয়েছে এনক্লোজড, প্লিজ ফাইন্ড দ্য ব্রিফ উইথ রিগার্ড টু দ্য ডিভিয়েশন অ্যান্ড আদার ডিটেলস। কিন্তু কোনো রকম কোনো ব্রিফ বা কোনো ডিটেলস আমাকে জমা দেওয়া হয়নি। এবং যখন তারা নোটিশটা সার্ভ করতে এসেছিল, আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজ রয়েছে যে তারা কোনো ডিভিয়েশন বা ব্রিফ ছাড়া খালি নোটিশটা লাগিয়ে চলে গেছে। আমি তার রিপ্লাই দিয়েছি, এবং আইনত আমি টেক আপ করে গতকাল হাইকোর্টে মামলা ফাইল করেছি। মামলা বিচারাধীন, কোর্টে বিচার হবে। भाई करने दो, जो करना है करे। अगर बीजेपी को लगता है, भाई पहले आप ये पहले समझ लो कि पहले ईडी सीबीआई थे, अब बंगाल पुलिस और कोलकाता पुलिस आ गया, साथ में केएमसी आ गया। पहले 2-3 इन्वेस्टिगेटिंग एजेंसीज थे, अभी 5 है। उनको लगता है कि भाई 5-6 एजेंसीज को लगाऊंगा और इसको कैसे भी भाई गुमराह करके सर झुकवाऊंगा। मैं वैसा आदमी नहीं हूँ। आप गला भी काट देंगे, आप कुछ भी कर लो, आपको 10 बार सोचना पड़ेगा, आपको 7 बार जन्म लेना पड़ेगा मुझे झुकाने के लिए।
हम लोग तो गद्दार नहीं है हम लोग আরে ক্ষমতা থাকলে গ্রেপ্তার করে নিয়ে যাক আপনি কি ভাবেন আমাদের আমি আইনত লড়বো আপনি ফলস কেসে ইমপ্লিকেট করে আমাকে গ্রেপ্তার করবেন আপনি গ্রেপ্তার করে নিয়ে যান সিআইডি আপনার ইডি আপনার সিবিআই আপনার কলকাতা পুলিশ আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার আপনি নিয়ে যান আমি তো পালিয়ে যাচ্ছি না আমি এখানে আছি আপনাদের প্রশ্ন ফেস করছি सर पोस्ट पोल वायलेंस पे जो लोग ईडी में उनके साथ आज मुलाकात करने जाएंगे सर क्या अवस्था में अभी है मैं गया था सुबह एक परिवार से मिला था अभी फिर आधे घंटे 1 घंटे में निकलूंगा दूसरा एक परिवार से सोनारपुर में भी मिलने जाऊंगा सर ये होल्डिंग सेंटर्स के ऊपर क्या कहना है होल्डिंग सेंटर्स जो सेटअप किया गया है वो सर होल्डिंग सेंटर्स के ऊपर सर होल्डिंग सेंटर আপনার কানে কানে বলেছে আপনার কানে কানে বলেছে দল সমষ্টিগত পরিবার দলে আলোচনা করার সুযোগ রয়েছে অনেকে আলোচনা করছে দলের ভিতর অনেকে সমালোচনা করছে আমি পুরোটাকেই স্বাগত জানাচ্ছি होल्डिंग सेंटर के ऊपर क्या कहना है सर इलीगल है कोई रूल फॉलो नहीं करके किया गया है সমীরণ अरे बाप रे ए भाई तोर একভাবে প্রশ্ন করে যাচ্ছে শান্তিনিকেতন থেকে এরপর কালীঘাট রোডের বাড়িতে সিআইডির আধিকারিকরা এসে নোটিশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অভিরূপা। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছিলেন যে তিনি এই নোটিশ রিসিভ করেছেন এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ সহযোগিতা তিনি করবেন। একেবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বেরিয়ে এসে রিসিভ করেছেন যেহেতু সিআইডি অফিসাররা চেয়েছিলেন যে তার হাতে নোটিশ দেবেন তাই তিনি নিজে বেরিয়ে এসেছেন নোটিশ দিয়েছেন এবং সেই নোটিশ রিসিভ করেছেন রিসিভ কপি তাদের হাতে দিয়েছেন এবং তার দাবি হচ্ছে এখনও তিনি নোটিশ পড়েননি তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন লয়ারের সাথে কথা বলবেন এবং পরবর্তীকালে যেহেতু সোমবার ডেকেছে কিনা সেটা তিনি শিওর নন তিনি বলছেন যদি সেটা মনে হয় যে আমাকে আইনি সাহায্য করা উচিত আমি তাদেরকে সাহায্য করব আর আমার যদি আইনি সাহায্যের প্রয়োজন হয় আমি নিশ্চয়ই আইনি পথে যাব। আমরা জিজ্ঞাসা করেছিলাম সিএন প্রশ্ন করেছিল আপনি কি হাইকোর্টের পথে এগোবেন জানানো হয়েছে গতকালও হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল একাধিক বিল্ডিং ভাঙা নিয়ে একাধিক অবৈধ নির্মাণ নিয়ে যে হাইকোর্টে মামলা রুজু হয়েছে সেই মামলা বিচারাধীন রয়েছে এটা প্রয়োজন হলেও কিন্তু তারা যাবেন এবং তিনি যাবেন হাইকোর্টের দ্বারস্থ হবেন কিন্তু আপাতত তিনি নোটিশ পড়বেন এবং তারপর আইনি সাহায্য নেবেন এটা স্পষ্টভাবে তিনি জানিয়েছেন। এক দুই হচ্ছে তিনি জানাচ্ছেন যে আজকে তার বিভিন্ন কর্মসূচি ছিল সোনারপুরে সকালে তিনি বেলেঘাটায় গেছিলেন এবং পরে সোনারপুরে তার যাওয়ার কথা রয়েছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বাড়ি থেকে তিনি বেরোবেন এবং সোনারপুর যাবেন। সোনারপুরে কিছু অশান্তির আশঙ্কা তিনি করছেন কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে যাবেন যেসব পরিবাররা আহত আক্রান্ত হয়েছেন তাদের সাথে তিনি দেখা করবেন কর্মসূচি যেমন ছিল সেরকমই ব্যবহার করা সেরকমই হবে কোনো পরিবর্তন হচ্ছে না নোটিশের জন্য তিনি ভয় পাচ্ছেন না তিনি বলেছেন গ্রেপ্তার যদি করতে হয় কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি তাকে গ্রেপ্তার করতে হয় প্রমাণ দিয়ে অবশ্যই গ্রেপ্তার করুক কিন্তু এই মুহূর্তে তার কোনো কিছু বলার নেই তিনি আইনি সাহায্য নেবার তার অধিকার রয়েছে তিনি আইনি সাহায্য নেবেন এটা জানানো হয়েছে। যদিও আমরা জানিয়েছিলাম যে শান্তিনিকেতন নিয়ে তার কোনো বক্তব্য রয়েছে উত্তরে তিনি জানিয়েছেন শান্তিনিকেতন নিয়ে যা যা বক্তব্য রয়েছে তার যে কেএমসির যে নোটিশ সেখানে দেখা রয়েছে যে বেশ কিছু তার বাড়িতে বেশ কিছু ডিক্লারেশন রয়েছে অর্থাৎ কিছু শূন্যতা রয়েছে যেখানে কিছু অবৈধতা রয়েছে বলে মনে করছে কেএমসি সেখানে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে কি কি অবৈধতা রয়েছে কোন কোন জায়গায় অবৈধতা রয়েছে সেটা স্পষ্ট করেনি কেএমসি তাই তাদেরকে বলা হয়েছে আইনি নোটিশ আইনি চিঠি পাঠানো হয়েছে উত্তর দেওয়া হয়েছে যে কেএমসি যদি জানায় যে কোন দিকটা অবৈধতা দেখানো হয়েছে বা অবৈধ হচ্ছে তাহলে তিনি তার প্রমাণ দেবেন নচেত তিনি একটা শুধুমাত্র প্রমাণ দিয়েছেন এছাড়া আর কিছুই নয়। আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব কালীঘাটের যে বাড়ি সেই বাড়িতে কিছুক্ষণ আগে সিআইডি অফিসাররা এসেছিলেন তিনি নোটিশ রিসিভ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বাইরে বেরিয়ে নিজে সই করে রিসিভিং কপি দিয়ে দিয়েছেন তাদের এবং নিজে একটি কপি রেখে দিয়েছেন। ফলে তিনি এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদি তিনি মনে করেন যে তিনি হাইকোর্টে যাবেন, তাহলে হাইকোর্টে গিয়েও তিনি আইনি সাহায্য পেতে পারেন বা পাওয়ার অধিকার রয়েছে, এমনটাই সাফ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন কর্মসূচি নিয়ে। তিনি বলেছেন কর্মসূচি, পরবর্তী কর্মসূচি যা ঠিক রয়েছে সেটাতে তিনি যাবেন। তাছাড়াও যা যা কাজ রয়েছে সবটাই তিনি করবেন। পাশাপাশি দলের যদি কোনো অসহযোগিতার অভিযোগ এসে থাকে, তাহলে দলের জায়গা রয়েছে, উন্মুক্ত ময়দান রয়েছে, তারা কথা বলতে পারেন। কিন্তু দল নিয়ে তিনি সবসময়ই বলছেন যে উন্মুক্ত রয়েছে সব কিছু, শীর্ষ নেতৃত্বদের সাথে তারা কথা বলতেই পারে। এই নিয়ে তিনি সবসময় সবাইকে ওয়েলকাম করছেন, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে নোটিশ দেওয়াকে কেন্দ্র করে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, শান্তিনিকেতনে যে আধিকারিকরা, সিআইডি আধিকারিকরা গেছিলেন, তা সত্ত্বেও তিনি বলেছেন যে আধিকারিকরা জানেন না তিনি কোথায় থাকেন। যেহেতু তিনি এই কালীঘাটের বাড়িতেই থাকেন এই মুহূর্তে, তাই কালীঘাটের বাড়িতেই তিনি আবেদন করেছিলেন যে কালীঘাটের বাড়িতেই যাতে তিনি এসে নোটিশ দেওয়া যায়। সিআইডি অফিসাররা এসেছিলেন, তিনি রিসিভ করেছেন এবং তারপর আইনি সাহায্য নেবেন তিনি, সব জানিয়েছেন সিএন এর প্রশ্নের উত্তরে। বেশ, একেবারে অভিরূপা, তুমি আপাতত তোমাকে ধন্যবাদ। এই খবরে আমরা আবারও আসবো। আপাতত ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা।